কখনো কি মনে হয়েছে একটা সুন্দর ছবির পেছনেও কত ভয়ঙ্কর সত্যি লুকিয়ে থাকতে পারে? রবার্ট ব্রাউনিংয়ের ক্লাসিক কবিতা মাই লাস্ট ডাচেস কিন্তু শুধু একটা শিল্পকর্মের বর্ণনা নয়, আসলে এটা এক ডিউকের আঁকা ছবির আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতা, অহংকার আর নিয়ন্ত্রণের এক আশ্চর্য রকমের হিমশীতল গল্প। চলুন আজ সেই ছবির পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। ভাবুন তো একবার, আপনি ইতালির এক ডিউকের বিশাল আর্ট গ্যালারিতে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে ডিউক নিজে তার মৃত স্ত্রীর একটা পোর্ট্রেটের দিকে ইশারা করছেন। ছবিটা এতটাই জীবন্ত যে মনে হচ্ছে ডাচেস বুঝি ক্যানভাস থেকে এখনই বেরিয়ে এসে হাসবেন। কিন্তু ঠিক তখনই ডিউকের বলা প্রথম কথাতেই কেমন যেন একটা কাঁটা দিয়ে ওঠে। কিন্তু একবার শব্দটা খেয়াল করে দেখুন, তিনি বলছেন শেষ ডাচেস। কেন শেষ? মানে বর্তমান স্ত্রীও নন, প্রাক্তনও নন, একেবারে শেষ। এই একটা শব্দই যেন একটা বিরাট অন্ধকার অধ্যায়ের দরজা খুলে দেয়। কি হয়েছিল তার? এই প্রশ্নটাই আমাদের টেনে নিয়ে যায় কবিতার আরও গভীরে। আর এই রহস্যের চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে কবিতার আঙ্গিকে। ব্রাউনিং এটাকে সাজিয়েছেন ড্রামাটিক মোনোলগ হিসেবে। মানে ব্যাপারটা হচ্ছে পুরো কবিতাটাই একজনের কথা, ওই ডিউকের। তিনি কথা বলছেন এক নীরব শ্রোতার সাথে, যে আসলে তার পরের বিয়ের সম্বন্ধ নিয়ে আসা একজন দূত। আর ডিউক নিজের অহংকার আর ক্ষমতার বড়াই করতে গিয়ে নিজের অজান্তেই তার ভেতরের ভয়ঙ্কর রূপটা প্রকাশ করে ফেলেন। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? একদিকে ফেরারার ক্ষমতাশালী, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া এক ডিউক, অন্যদিকে একজন দূত যিনি চুপচাপ সবটা শুনছেন। আর মাঝখানে রয়েছে বিখ্যাত শিল্পী ফ্রা প্যান্ডোলফের আঁকা একটা ছবি, মৃত ডাচেসের। কিন্তু আসল টুইস্টটা হলো ছবিটা একটা পর্দা দিয়ে ঢাকা, আর সেই পর্দা সরানোর অধিকার আছে শুধু এবং শুধুমাত্র ডিউকের। ভাবা যায়, একজন মৃত মানুষের হাসির ওপরও তার কি সাংঘাতিক নিয়ন্ত্রণ। ডিউকের ওই মার্জিত কথার আড়াল থেকে এবার আসল চেহারাটা উকি দিতে শুরু করে। তিনি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন। তার নিজের ভাষায় ডাচেসের মন নাকি খুব সহজে খুশি হয়ে যেত। শুনতে হয়তো খুব নিরীহ মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই ডিউকের চরম অহংকার আর সবকিছু নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাটা লুকিয়ে আছে। অন্যের দেওয়া সামান্য উপহার বা প্রশংসায় ডাচেসের যে আনন্দ, সেটাই ছিল ডিউকের কাছে একদম অসহ্য। তাহলে ডাচেসের অপরাধটা ঠিক কী ছিল বলুন তো? সূর্যাস্তের সৌন্দর্য দেখা, বাগান থেকে কেউ চেরি ফল পেড়ে দিলে খুশি হওয়া, বা একটা সাদা খচ্চরের পিঠে চড়া, এসব ছোট ছোট বিষয়ে তিনি আনন্দ পেতেন। কিন্তু ডিউকের চোখে এটাই ছিল এক অমার্জনীয় অপমান। কেন? কারণ ডাচেসের হাসিতে তার দেওয়া ৯০০ বছরের পুরনো অভিজাত বংশের নাম আর একটা সাধারণ চেরি ফলের মধ্যে কোনো তফাৎ ছিল না। এই অহংকারী মনটা চায় সবকিছুকে যেন তার ক্ষমতার মাপকাঠিতে মাপা হয়। আর এখানেই ডিউকের শীতল অহংকারের চূড়ান্ত রূপটা দেখা যায়। তিনি বলছেন এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীকে বোঝাতে যাওয়া তার কাছে অপমানজনক। তার মতে এসব নিয়ে কথা বলা মানে নিচু হওয়া। তিনি চাননি তার স্ত্রীকে শেখাতে, তিনি চেয়েছিলেন তার স্ত্রী যেন নিজে থেকেই তার ক্ষমতার ছায়ায় গুটিয়ে থাকে। তার কাছে সম্পর্ক মানে বোঝাপড়া নয়, শুধুই নিয়ন্ত্রণ। তাহলে একটু ভাবুন, একজন মানুষ যে তার স্ত্রীকে শুধরানোর জন্য কথা বলাটাকেও অপমানজনক মনে করে, সে তার এই সমস্যা সমাধানের জন্য ঠিক কী করতে পারে? উত্তরটা আমাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর উত্তরটা আসে কবিতার সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর একটা লাইনে, আমি আদেশ দিলাম, তারপর সব হাসি একসাথে বন্ধ হয়ে গেল। মাত্র কয়েকটা শব্দ, কোনো আবেগ নেই, কোনো অনুশোচনা নেই, শুধু ক্ষমতার এক শীতল চূড়ান্ত প্রয়োগ। যে হাসি তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না, সেই হাসির মানুষটিকেই তিনি পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এভাবেই দেখুন একজন জীবন্ত প্রাণোচ্ছল মানুষ কিভাবে একটা নিষ্প্রাণ সম্পত্তিতে পরিণত হলেন। তার স্বাধীন আনন্দ ছিল ডিউকের কাছে এক অসহনীয় সমস্যা, আর তার সমাধান এক নির্মম আদেশ যা চিরকালের জন্য তার হাসি থামিয়ে দিল। এখন তিনি আর মানুষ নন, দেয়ালে টাঙানো একটা ছবি মাত্র, যার হাসিটা অবশ্যই ডিউকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে একটা পর্দার আড়ালে। আর এত বড় একটা স্বীকারোক্তি দেওয়ার পরও ডিউকের মধ্যে কোনো হেলদোল আছে? একদমই না। তিনি খুব স্বাভাবিকভাবেই বিষয় পাল্টে ফেলেন, যেন এতক্ষণ আবহাওয়ার কথা বলছিলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে তিনি দূতকে আর একটা মূর্তি দেখান। দেবতা নেপচুন একটা সামুদ্রিক ঘোড়াকে বশ করছেন। এই মূর্তিটা আসলে ডিউকের নিজেরই একটা প্রতিচ্ছবি, আর তার ভবিষ্যৎ স্ত্রীর জন্য এক হিমশীতল সতর্কবার্তা। তাহলে চলুন এই প্রতীকগুলোর মানে একবার এক জায়গায় করে দেখি। ওই পোর্ট্রেটটা হলো ডাচেসের পরাজিত রূপ, যাকে মৃত্যুর পরে বশ করা গেছে। পর্দাটা হলো ডিউকের ক্ষমতার চাবিকাঠি। আর নেপচুনের মূর্তি, ওটা তো ডিউক নিজেই, যে নিজেকে দেবতার মতো শক্তিশালী ভাবে।
আর ওই অসহায় সামুদ্রিক ঘোড়াটা ওটা হলো তার ভবিষ্যৎ স্ত্রী। ডিউক যেন দূতকে দেখিয়ে দিচ্ছেন তার পরের স্ত্রীর জন্য ঠিক একই পরিণতি অপেক্ষা করছে। এবার ভাবুন তো সেই দূতের কথা, যিনি এতক্ষণ ধরে সবটা শুনলেন। নিজের মনিবের কাছে ফিরে গিয়ে তিনি কি রিপোর্ট দেবেন? এই ডিউকের হাতে কি তার মনিবের মেয়েকে তুলে দেওয়াটা আদৌ নিরাপদ? ব্রাউনিং কিন্তু উত্তরটা দেননি, প্রশ্নটা আমাদের দিকেই ছুড়ে দিয়েছেন। ক্ষমতার আস্ফালনের আড়ালে যে কি পরিমাণ নিষ্ঠুরতা লুকিয়ে থাকতে পারে, এই কবিতাটি তারই এক চিরকালীন দলিল।